নমস্কার, জিও আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2024 এবং 25 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের একটা মডেল পেপার নিয়ে আলোচনা করব, যার পেজ নাম্বার এসি 155। এই পেজে কি কি প্রশ্ন রয়েছে আমরা তারই উত্তর এবং সেই প্রশ্নগুলো সমেত আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? পঞ্জিত ক্ষয় বলা হয়। ভূ আভ্যন্তরে যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল সেটা হয়ে যাবে রিয়া উপকূল। তার পরের প্রশ্নটা দেখে নেব। মরুক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো যে পাহাড় তাকে বলা হয় ইনসেলবার্জ। প্রধান নদীর সঙ্গে উপনদীর সূক্ষ্মকোণে মিলিত হলে সেটা কী ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে? বৃক্ষরূপী। তারপরের প্রশ্ন দেখে নেব। এরিডিসল অর্থাৎ মরু অঞ্চলে দেখতে পাওয়া যাবে সিরোজেম মৃত্তিকা। উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার খুব দ্রুত হয়। তারপরে যে আবহমণ্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত সেটা হয়ে যাবে জেট বায়ুর সঙ্গে যুক্ত ইন্ডেক্স সাইকেল। 4টা পর্যায়ে রয়েছে। তারপরে রয়েছে বর্তমানে সর্বাধিক CO2 উৎপাদনকারী দেশ, এটা হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীর AM অর্থ কী? দেখো, এ বলতে কিন্তু নিরক্ষীয় জলবায়ুকে বোঝায় সারা বছর বৃষ্টিপাত, কিন্তু এম বলতে বোঝাচ্ছে AM-কে একসাথে বোঝাচ্ছে কি? অর্থাৎ মৌসুমী জলবায়ুকে বোঝাচ্ছে। আর মৌসুমী জলবায়ু অর্থাৎ কিনা গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। তারপরের প্রশ্ন দেখে নাও। ধ্বংস সাধন বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ করা হয়েছে কোথায়? না ব্ল্যাক ডেটা বুকে দেওয়া হয়েছে। প্রাক বিপর্যয় মোকাবিলার পর্বে যে কাজটি করা হয় সেটা হলো দুর্যোগ মূল্যায়ন। অপারেশন ফ্লাড এই কথাটি যুক্ত সেটা কি? দুগ্ধ উৎপাদনের সাথে। নিবিড় কৃষির মুখ্য ফসল ধান। তারপরে শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার। ওজন হ্রাসকারী কাঁচামালের পণ্যসূচক হয়ে যাবে 1-এর বেশি। ওজন হ্রাসকারী কাঁচামালের পণ্যসূচক কত হয়ে যাবে? 1-এর বেশি। এর পরের প্রশ্ন দেখে নাও। এখানে রয়েছে 24x7 কথাটি যার সাথে যুক্ত সেটা হয়ে যাবে কি? তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। একদম সঠিক, এটা তথ্য প্রযুক্তিই হবে। অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা, সেটা কি হয়ে যাবে? না সোনালী পোশাকের কর্মী। তারপরে রয়েছে কনারভেশন শব্দটিকে প্রথম ব্যবহার করেন, এটা প্যাট্রিক গ্রেডেজ হবে। তারপরের প্রশ্ন, কাম্য জনসংখ্যা ধারণা দেন অধ্যাপক ক্যানন। চিত্রকূট জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত সেটা হয়ে যাবে ছত্তিশগড়। এরই আমরা এসএকিউ প্রশ্নগুলো দেখে নেব এই পেজের 155 নম্বর পেজে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে টেরারোসা বলতে কি বোঝো বা টেরারোসা কি? দেখো, টেরা শব্দের অর্থ হলো মৃত্তিকা, আর রোসা শব্দের অর্থ হলো লাল, অর্থাৎ টেরারোসা শব্দের অর্থ হলো লাল কর্দমাক্ত মৃত্তিকা। এটা এভাবে তোমরা বলবে। সংজ্ঞাতে কি বলবো? সাধারণত আর্দ্রক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির মতো কাদাময় যে লাল মাটির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি? টেরারোসা। আর এটা প্রধানত দেখতে পাওয়া যায় কাস্ট অঞ্চলে দেখতে পাওয়া যায়। এর পরের প্রশ্ন যেটা রয়েছে কি না রেগোলিথ কি? তার সাথে রয়েছে রেগোলিথ কি। দেখো, রেগোলিথ শব্দের অর্থ হলো ব্ল্যাঙ্কেট অফ স্টোন। সংজ্ঞাতে কি বলবো? না আবহবিকারের ফলে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে সস্থানে বা আংশিক স্থানান্তরিত হয়ে পড়ে রইলে তখন তাকে বলা হবে রেগোলিথ। রেগোলিথ কোনো মাটি নয়, এটি মাটি সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া। এরপরে 2-এর দাগের প্রশ্ন রয়েছে কি না অ্যাটল কাকে বলে? দেখে নাও। প্রতিবন্ধক প্রবাল প্রাচীর যখন গভীর সমুদ্রে কোনো গায়ট বা সামুদ্রিক শৈলশিরাকে কেন্দ্র করে বৃত্তাকারে গড়ে ওঠে তাকে অ্যাটল বলে। যেমন ফুনাফুটি অ্যাটল, ফিজি অ্যাটল, এগুলো সব অ্যাটলের উদাহরণ। তারপরে রয়েছে ট্রিও অফ ডেভিস অর্থাৎ ডেভিসের ত্রয়ী কি? দেখে নাও। ডেভিসের মতে কোনো অঞ্চলের ভূমিরূপের উদ্ভব সেই অঞ্চলের শিলার গঠন, প্রক্রিয়া এবং পর্যায় এই তিনটি উপাদানের উপর নির্ভরশীল। এগুলিকেই একত্রে বলা হয় কি? না ত্রয়ী। অর্থাৎ কোন ত্রয়ীটা কোন 3টি উপাদান? গঠন, প্রক্রিয়া এবং পর্যায়। তারপরে রয়েছে পেডিমেন্টের সম্মুখভাগের অংশের নাম কি? পেডিমেন্টের সম্মুখভাগের অংশ হলো বাজাদা। গম্বুজাকৃতির পাহাড়ে কোন ধরনের জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়? কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়। মৃত্তিকার সোলাম কি? মৃত্তিকার A ও B স্তরকে একত্রে সোলাম বলা হয়। জিওস্ট্রপিক বায়ুর সংজ্ঞা দাও। দেখো, ঘর্ষণজনিত বাধাহীন ঊর্ধ্ব বায়ুস্তরে বায়ুচাপীয় ঢাল এবং কোরিওলিস বলের পরস্পরমুখী প্রভাবে সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে জিওট্রপিক বায়ু বলে। যেমন জেট বায়ু হলো জিওট্রপিক বায়ু। এর পরে দেখে নেব জিওট্রপিক বায়ু পরে অথবা প্রশ্ন ডোলড্রাম কি? দেখে নাও। নিরক্ষীয় অঞ্চলে জলভাগের আধিক্য ও সারা বছর প্রচুর পরিমাণে লম্ব সূর্যরশ্মির জন্য বায়ু উষ্ণ, আর্দ্র ও হালকা হয়ে সর্বদাই ঊর্ধ্বমুখী হয়। কোনো খারাপ বায়ুচাপ ঢাল থাকে না। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ হয় না, থাকলেও তা খুবই মৃদু ও এলোমেলো। বায়ুমণ্ডলে সারা বছর শান্তভাব বজায় থাকে, তাই একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলে। এখানে কিন্তু জাহাজগুলো স্থিরতা রয়ে যায়, অর্থাৎ থেমে যায়।
তারপরের প্রশ্ন রয়েছে কি, ইন্ডেক্স সাইকেল কাকে বলে বা ইন্ডেক্স সাইকেল কি? দেখে নাও, যে সময়ের মধ্যে জেট বায়ুর সরল রৈখিক প্রবাহপথ আঁকাবাঁকা হয় তাকে বলা হয় সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল। এর অথবার প্রশ্ন রয়েছে, শীতল সীমান্ত কাকে বলে? দেখো, শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে যে তল বা সীমান্ত পৃষ্ঠ বরাবর স্থানচ্যুত করে সেই সীমান্ত পৃষ্ঠকেই বলা হয় শীতল সীমান্ত। এর পরের প্রশ্ন দেখে নাও, জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চল কাকে বলে? দেখে নাও, জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বা হটস্পট অঞ্চল যেখানে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংখ্যা খুব বেশি হয় এবং বিপন্ন প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাকেই জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বা উষ্ণ অঞ্চল বা হটস্পট অঞ্চল বলা হয়। যেমন পশ্চিমঘাট পর্বতমালা হলো ভারতের একটি হটস্পট এরিয়া। দুটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ দাও। এটা হয়ে যাবে কি না, খরা হতে পারে, বন্যা হতে পারে, এগুলো সব বায়ুমণ্ডলীয় বিপর্যয়। শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। এক কৃষিবর্ষে নির্দিষ্ট পরিমাণ জমিতে যতবার শস্য উৎপাদন করা হয় তাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। শস্য প্রগাঢ়তার সূত্রটা কি না, নির্দিষ্ট কৃষিবর্ষে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ প্রকৃত চাষের জমির পরিমাণ ইন্টু 100, বা বলতে পারি GCA বাই NCA ইন্টু 100। তারপরের প্রশ্ন রয়েছে কি না, এর অথবার প্রশ্ন, শস্য সমন্বয় কি? দেখে নাও, কোনো অঞ্চলের মোট কর্ষিত জমির সাপেক্ষে বিভিন্ন শস্যের শতকরা অংশ অনুযায়ী যখন শস্যগুলিকে নির্দিষ্ট পদ্ধতিতে এক কিংবা একাধিক দলে সন্নিবেশ করা হয় অর্থাৎ যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে শস্য সমন্বয় বলে। এর পরের প্রশ্ন অথবা প্রশ্ন, মজুরি সূচকের সংজ্ঞা দাও। প্রতি একক উৎপাদনের জন্য যে গড় মজুরি দেওয়া হয় তাকে মজুরি সূচক বলা হয়। অনুসারী শিল্প অথবাতে রয়েছে অনুসারী শিল্প কি? বৃহদায়তন মূল শিল্পে উৎপাদিত শিল্পদ্রব্যের ভিত্তিতে তার আশেপাশে যেসব অসংখ্য ছোট ছোট শিল্পের ক্রেতাদের ব্যবহার্য দ্রব্য ও অন্যান্য শিল্পের কাঁচামাল উৎপন্ন হয় তাদের অনুসারী শিল্প বলা হয়। এই অনুসারী শিল্পের উদাহরণ হয়ে যাবে কি, পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প হবে প্লাস্টিক শিল্প, পাইপ শিল্প, সাবান শিল্প, এগুলো সব অনুসারী শিল্পের উদাহরণ। তারপরে রয়েছে ইন্টারনেট কি? দেখে নাও, ইন্টারনেট অর্থাৎ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে ইন্টারনেট কথাটি এসেছে। সারা পৃথিবীতে সমস্ত কম্পিউটারকে মডেমের মাধ্যমে টেলিফোন লাইনের সাহায্যে এক সূত্রে যুক্ত করার নামই হলো ইন্টারনেট। এর পরে রয়েছে হ্যামলেট কি? দেখো না, মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুবই অল্প সংখ্যক বসতি নিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বসতিগুলোকেই বলা হয় হ্যামলেট। উদাহরণ হিসেবে বলতে পারি জার্মানির রোথেনবার্গ হয়ে যাবে হ্যামলেটের একটা উদাহরণ। তারপরে রয়েছে দেখে নাও, সিবিডি বলতে কি বোঝো? দেখো, সিবিডির পুরো নাম আমরা জানি সবাই যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এর উদ্ভাবককে বা এর ধারণা কে দিয়েছেন না, বার্জেস প্রথম সিবিডির ধারণা দিয়েছেন। সিবিডি বলতে কি বোঝায় না, শহরের যে অংশে প্রধান বাণিজ্যিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে তাকে বলা হয় সিবিডি। এখানে কি হয়, খুব জনসংখ্যা বেশি থাকে দিনের বেলা এবং রাত্রিবেলা শুনশান হয়ে যায়। এই এরিয়াটা খাজনার দিক থেকে বা ট্রান্সপোর্টের দিক থেকে খুবই উন্নত এবং খাজনার পরিমাণও বেশি হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলকাতা মহানগরের সিবিডি হয়ে যাবে বড়বাজার, বিবাদীবাগ, এগুলো কলকাতা মহানগরের সিবিডি। এর পরে রয়েছে কি না, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানে একটি অঞ্চলকে চিহ্নিতকরণের মাধ্যমে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় এবং অঞ্চলটিকে আর্থসামাজিক দিক থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তাহলে তোমাদের সমস্ত শর্ট প্রশ্নের আলোচনা আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।